কে ওখানে? কে? প্রেত কাহিনী। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 21 নম্বর এপিসোডে। ভয়েসে আমি ছোট্ট আছি তোমাদের সঙ্গে। আজকের এই বিষয়টা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় যে শুধু ইন্ডিয়াতে নয়, বাংলাদেশের মানুষেরাও আমাদের পাশে আছে, আমাদের পরিবারের সদস্য হচ্ছে। এটা সত্যিই আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। তো আজকের ঘটনাটি বেশ স্পেশাল হতে চলেছে, সকলকে পুরোটা দেখার অনুরোধ রইল। ঘটনাতে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ঘটনাগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের কাছেও যদি এইরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো স্ক্রিনে থাকা প্রেত কাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। তো এখানে বেশি কথা বলবো না, সরাসরি ঘটনাতে চলে যাব। মেহেরাজ ইসলাম ঠিক যেইভাবে ঘটনাটি পাঠিয়েছে সেইভাবেই তোমাদেরকে শোনাচ্ছি। তো সরাসরি ঘটনাতে যাওয়া যাক। নমস্কার দাদা, আমি মেহেরাজ ইসলাম। আমার বাড়ি বাংলাদেশে। আমি হয়তো প্রথম বাংলাদেশ থেকে প্রেতকাহিনী পরিবারকে কোনো ভৌতিক ঘটনা পাঠাচ্ছি। আজকে যে ভৌতিক ঘটনাটি বলবো সেটা আমার নিজের চোখে দেখা। কোনোদিন ভাবতেও পারিনি এমন কোনো ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজ চাচা গ্রামে বাড়ি করেছে। আমার চাচার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুত্বের মতো সম্পর্ক। আমি চাচা বাড়িতে মাসে 1 বার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে, মজা করতে খুব ভালো লাগে আমার। তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতে চাচার বাড়িতে গেলাম। তখন আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছু খেলাম, কিন্তু তাড়াতাড়ি যে এত রাত হয়ে যাবে ভাবতেও পারিনি। এশার নামাজের যখন আজান পড়ল তখন রাফিককে বললাম, রাত হয়ে গেছে, এখন বাড়ি যাই চল। রাফি বলল, কি যে বলো, কেবল এশার আজান দিল, বাড়ি যাব, এখন দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমিও ওর কথায় কিছু না ভেবে বললাম যে চল আজকে সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বেজে যাবে তা কল্পনাও করিনি। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগতেছিল, কারণ চাচার বাড়ি যে পথ দিয়ে যাব সেই পথে একটা শ্মশানঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দূর দূর করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণেই এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলো, দুজন পথ চলছি। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছে রসের হাঁড়ি ঝুলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোতে চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও করছে। সামনে কি হয় কে জানে। শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনেই শ্মশান গেট। আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামন দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের
পিছু পিছু আসছে আর মিউ মিউ করে ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটোই দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরেই বিড়ালটা পিছু লেগে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুঁড়তে লাগলো, কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরো বেশি ভয় করতে লাগলো, আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পিছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু আর একটু দূরে যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় পেল, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি আগে কোনোদিন দেখিনি। রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না, এটা অন্য কিছু। রাফি বলল, ভাই কোনো দিকে তাকাবেন না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না। আর তখনই হঠাৎ যা দেখলাম তা আমার চোখকে বিশ্বাস করাতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা শিমুল গাছে উঠে পড়ল, আর সেই গাছে উঠে অনেক বড় একটা আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনে এগোতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতেও পারছি না। যদি বিড়ালটা গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম, কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে, রাফিরা নাকি? রাফি বলল, হ্যাঁ হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে কি। চাচা গাছের দিকে তাকিয়ে টর্চের আলোটা মারলো, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর চাচা চারিদিকে টর্চের আলো মেরে দেখলো, কোথাও সেই বিড়ালকে দেখতেই পেলাম না। নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম। চাচার সাথে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে চাচাকে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছো, আল্লাহকে অনেক ধন্যবাদ। এরপর থেকে চাচা বাড়ি গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের রাস্তা দিয়ে কোনোদিন যাই না। আল্লাহকে অনেক শুকরিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল। ঘটনাটি ভাবলে আজও শরীর শিউরে ওঠে। আজকের এই পর্যন্ত। প্রেতকাহিনীর সকল সদস্য ভালো থাকুক। ভবিষ্যতে পারলে আরও ঘটনা পাঠানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ মেহেরাজ ইসলামকে বাংলাদেশ থেকে এইরকম একটা ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। এবং আজকের ঘটনাটিতে সকলকে একটা রিকোয়েস্ট, যে কে কোথা থেকে ঘটনাটি দেখছো কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। ভিডিওটি শেষ করার আগে চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ঘটনাগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের কাছেও যদি এরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো স্ক্রিনে থাকা প্রেতকাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের মতো সকলকে বাই।